যেখান থেকে যেসব অনুদান পাই তুমি অর্ধেক নিবে, আমি অর্ধেক নিব। আপনি যে কোনোভাবেই হোক ওকে একটা মেডিকেলে নিয়ে যান। ও যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারের উপরে থেকে একটা চিরকুট নিচে ফেলে। দর্শক, স্বাগত জানাচ্ছি খবর সংযোগের নিয়মিত আয়োজন আড্ডা সংযোগে। আড্ডা সংযোগ আপনার জীবনের সফলতার কথা বলে, আড্ডা সংযোগ আপনার জীবনের ব্যর্থতার কথা বলে, আড্ডা সংযোগ আপনার জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলে। আর সম্পূর্ণ আয়োজন জুড়ে জীবনের গল্প শুনবো এবং শোনাবো আমি ফেরদৌস সাগর। দর্শক, একজন পুরুষের জয়ের পেছনে একজন নারীর ভূমিকা অতুলনীয়ভাবে থাকে। সেই নারী কখনো মা, কখনো বোন, আবার কখনো স্ত্রী। ২৪শে গণ অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন সাংবাদিক হাসান মেহেদী। তার নাম হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে, কিন্তু তার পেছনে থেকে যে মা, যে বোন কিংবা যে স্ত্রী আত্মত্যাগ করেছে তার কথা হয়তো লেখা থাকবে না। দর্শক, আজ আমার স্টুডিওতে জীবনের গল্প শোনাতে এসেছেন সাংবাদিক হাসান মেহেদীর অর্ধাঙ্গিনী। আজ আমরা কথা বলবো হাসান মেহেদীর অর্ধাঙ্গিনীর সাথে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আপনি আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন তার জন্য প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে আজ আপনার হাজবেন্ডকে নিয়ে আমরা কথা বলবো, আপনি তার গল্পগুলোই আজ আমাদেরকে শোনাবেন। আমার জানা মতে ২৪শের গণঅভ্যুত্থানে আপনার হাজবেন্ড সাংবাদিকদের মধ্যে প্রথম শহীদ হন। যেদিন শহীদটা হন সেই দিনের গল্পটা দিয়ে শুরু করতে চাচ্ছি। আপনি একটু গল্পটা বলবেন যে কিভাবে আপনারা জানতে পারলেন যে তিনি মারা গেছেন, এবং তারপরে ঘটনাগুলো একটু আস্তে আস্তে করে শুনবো। আমার হাজব্যান্ডের সাথে আমার লাস্ট দেখা হয় ১৬ তারিখ। আমার বড় মেয়েটা অনেক অসুস্থ ছিল। ১৫ তারিখে রাতে ১০৬ জ্বর হয় ভোর রাতে। তো ভোরের দিকে ওকে মেডিকেলে ভর্তি করাই। তো ভর্তি করার পরের দিন ১৬ তারিখ আমাকে বাসায় রেখে যায়। জুলাই ১৬? হ্যাঁ, জুলাই ১৬ তারিখ, না সরি ১৭ তারিখ। ১৭ তারিখ, জি, জুলাই ১৭ তারিখ। তো তো ১৭ তারিখে বাসায় রেখে যাওয়ার পর ও আর বাসায় আসা নাই। রাতের বেলা আমি কয়েকবার ওকে ফোন দিই। ফোন দেওয়ার পর বলতেছে যে ঢাকার অবস্থা খুবই খারাপ, আমি আজকে নাও আসতে পারি, তুমি একটা কাজ করো। ওই বাসা, আমার বাবার বাড়ি আমার বাসা থেকে কাছাকাছি ছিল, যে তুমি আম্মুকে অথবা আমার ছোট ভাই শান্ত, ওর কথা বলতেছে যে তুমি বাসায় নিয়ে এসে রাখো। তো ১৭ তারিখ রাতে আমি ১১টার সময় আমার মাকে ফোন করি যে মেহেদী তো বাসায় আসতে পারবে না, আপনারা রাতে আসেন, কারণ আমার বড় মেয়েটার শরীর ভালো ছিল না। তো আমার মা রাত্রে 11:30টার দিকে আসে। এর মধ্যে রাতে ওর সাথে আমার কয়েকবার কথা হয় যে বাচ্চার কী অবস্থা না কি কথা হয়। তো ১৮ তারিখে সকালে ওকে আমি ফোন দিই। আচ্ছা। ফোন দিয়ে ওর সাথে আমার কথা হয়, এবং কয়েকবার সারাদিনে কয়েকবার এভাবে ওর সাথে আমার ২-১ মিনিট করে কথা হয়। আমার ঘরে ডিশের লাইন ছিল না, তখন ও অফিস থেকে ও পেন ড্রাইভের মধ্যে নাটক, বাচ্চাদের কার্টুন নিয়ে আসতো, ওগুলাই আমি দেখতাম বাসায়। তো ওকে আমি দুপুর দিকে ফোন দিই ৩-৪ বার, ও ফোনটা রিসিভ করে না ২টা-২:৩০টার দিকে, কারণ ওরে ফোন না দিয়ে আমি কখনো খেতাম না দুপুরে। তো ফোন দিয়েই ও ফোনটা রিসিভ করে না। ও কি করে ৪টা, ওর সাথে আমার লাস্ট কথা হয় ৪টার সময় ও আমাকে ফোন দেয়। তখন আমি ফোনটা রিসিভ করিনি, আমি তখন ছাদে গেছিলাম। তো আমার বড় মেয়েটা বলতেছে যে আম্মু তোমার ফোন আসছে। তো ফোনটা রিসিভ করে আমি বলতেছি যে হ্যালো বললাম, পরে বলতেছে যে কি ব্যাপার, ফোন রিসিভ করতেছো না, কোথায় ছিলাম? পরে বললাম আমি ছাদে ছিলাম। তখন ও বলতেছে যে আজকে প্রচুর রোদ, সেদিন অনেক রোদ ছিল, যে রোদের মধ্যে তুমি ছাদে গেছো, এখন যদি মাথা ঘুরে পড়ে যাও, আমার আবার লো প্রেশার ছিল, এখন যদি তুমি মাথা ঘুরে পড়ে যাও তাহলে আমি তোমার কাছে আর আসতেও পারবো না, কারণ ঢাকার অবস্থা খুবই খারাপ। তুমি একটা কাজ করো, খুব দ্রুত ওই ডিশের লাইনটা লাগাই ফেলো, তাহলে তুমিও বুঝতে পারবে যে ঢাকার পরিস্থিতিটা কি। জি, তখন আমি বললাম আচ্ছা, আমি বলছি ডিশের লাইন আজ কালকের মধ্যে লাগাই দিয়ে যাবে। তখন ওর আশেপাশে অনেক আওয়াজ হইতেছিল। তখন আমি বললাম যেগুলো কিসের আওয়াজ? কয় তুমি বুঝতেছো না, এগুলো গুলির আওয়াজ। সেদিন সকাল থেকে আমার মনটা যেন কেমন ছিল, আমি বারবার ওকে ফোন দিতাম একটু পর পরেই, যে মানে অযথাই না চোখ দিয়ে পানি বেরিয়ে পড়তেছিল সেদিন। তখন আমি ওরা বললাম যে দেখো আমার মনটা আজকে সারাদিন কেমন যেন লাগতেছে, তুমি রাতেও বাসায় আসো নাই, তুমি তো সারা রাত ডিউটি করছো, তাহলে সকাল মানে এখন চলে আসো।
তখন বলতেছে যে না নিপা, এদিকে তো ওর সাথে আমার রিলেশনের বিয়ে, যার কারণে ও আমার নাম কখনো পপি বলে ডাকতো না, ও আমাকে সবসময় নিপা বলেই ডাকতো। আচ্ছা। তো বলতেছে যে নিপা, এদিকের অবস্থা খুবই খারাপ, তুমি আমাকে এরকম ফোন করে বারবার করো না, কারণ আমার মন মাইন্ড অন্যদিকে চলে যাবে। আর তুমি বাসায় থাকো, সেভে থাকো, আমি রাতে এসে বলবো তোমাকে যে এই পারে কি অবস্থা। কিন্তু আমি ফোনের মধ্যে ওর সাথে বার্গেটিং করা শুরু করলাম যে না, আমার ভালো লাগতেছে না, আমার কেমন যেন লাগতেছে, তুমি বাসায় চলে আসো, নাহলে অফিসে চলে যাও। তখন ও আমাকে বললো যে দেখো, এটা আমার ডিউটি। কোথায় ছিল আপনি কি জানেন? মানে ওই সময়টা কোথায় ছিল? তখন ও আমাকে বলেছে যে ও যাত্রাবাড়িতে আছে। যাত্রাবাড়িতে? হ্যাঁ। তখন যখন গুলির আওয়াজ শুনতেছিলাম, তখন আমি ওকে বারবার ফোর্স করতেছিলাম যে দেখো, আমার মনটা কেমন যেন করতেছে, তুমি বাসায় চলে আসো, নাহলে অফিসে চলে যাও, আমার ভালো লাগতেছে না। তখন বলতেছে যে না, এটা আমার কাজ, এটা আমার দায়িত্ব, আমার এটা করেই চলতে হয়। আর আমি যদি এখান থেকে সরে যাই, দেশের মানুষ সবাই কি জানবে, তোমরা ঘরে বসে কি দেখবে, আমাকে ডিউটি করতে দাও, তুমি বাসায় সেফলি থাকো, বাচ্চাদের দেখাশোনা ভালো করে করো, যেহেতু বড় মেয়েটা অসুস্থ ছিল, ওর খেয়ালটা রাখো। ও আমাকে এভাবে বলে। তারপরে ওকে আমি আবার সে জোরপূর্বক ভাবে বলি যে না, আমার ভালো লাগতেছে না, তুমি ওখান থেকে চলে আসো। তখন ও আমাকে ধমকের স্বরে বলে যে দেখো নিপা, তুমি যদি এইভাবে কথা বলো, তাহলে কিন্তু আমি তোমার ফোন আর রিসিভ করবো না। আচ্ছা। আমার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, যে কোনো সময় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে, তুমি আর ফোন দিও না, আমি সেফলি আসি, রাতে বাসায় এসে তোমার সাথে কথা বলবো। এটা কয়টার দিকে? এটা হচ্ছে 4টার দিকে। 4টা প্লাস হবে, কিন্তু মাইনাস হবে না। আচ্ছা। এটি হচ্ছে ওর সাথে আমার লাস্ট কথা। তারপর হচ্ছে আমি রুমে নিজে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর আমার 2টা মেয়েকে নিয়ে জাস্ট আমি বিছানায় ঘুমাই, বিছানায় শুয়েছি। নিচের থেকে বাড়িওয়ালার মেয়ে আসে যে ভাবি দরজা খোলো। মানে আরেকটা কথা বলে রাখি যে আমার মেয়েকে নিয়ে যখন হাসপাতালে ভর্তি হই, তখন রাত্রে 2টার সময় যখন আমার মেয়ের জ্বরটা একটু কমে, তখন ও বলে যে না, আমি এখন বাসায় যাই, সকাল ভোরে আবার চলে আসব। তো বাসায় যখন যায়, তখন বাড়িওয়ালার মেয়েকে ফোন করে যে আপু, গেটটা একটু খোলেন। তখন ওই মৃত্যু আপুর নাম্বারটা ওর ফোনে ডায়াল লিস্টে ছিল। তো যখন আমি বিছানায় ঘুমাই, তখন মৃত্যু আপু এসে ইচ্ছা মতো গেট অনেক জোরে জোরে টোকা দিতেছে আর বলতেছে ভাবি দরজাটা খোল। আচ্ছা। তখন আমি তড়িঘড়ি হয়ে তাদের বিছানা থেকে উঠে আমি দরজাটা খুললাম। খোলার পর বলতেছে যে, আমি বললাম যে কি হয়েছে? তুই ফোনটা আগে রিসিভ কর। যে তোমার ফোনে কে ফোন করছে? তুই ফোনটা আগে রিসিভ কর। তো রিসিভ করার পর ওই পাশ থেকে একটা ছেলে আমাকে ফোন করে বলতেছে যে এই ফোনটা যার, সে তো গুলি খাইছে। আমি বলতেছি যে ওর সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, আপনি বলতেছেন গুলি খাইছে, আপনি মিথ্যা কথা বলতেছেন। কে আপনি? আপনার পরিচয় কি? বলে যে দেখেন, আমি ইয়াসিন, আমি একটা স্টুডেন্ট, তো ভাই গুলি লাগছে ওনার। তখন আমি বললাম যে ওনার গুলি লাগছে, ওনার ফোন থেকে আপনি কিভাবে ফোন দিলেন? ওর ফোন তো ফিঙ্গার দিয়ে লক, পাসওয়ার্ড দিয়ে লক, ওর ফোন তো আপনি খুলতে পারেন না। আমি ফোনের মধ্যে তাকে এভাবে প্রশ্ন করা শুরু করলাম, কারণ আমার বিশ্বাস হইতেছিল না। আপনার বিশ্বাস হচ্ছে না তখন? কারণ কিছুক্ষণ আগে ওর সাথে আমার কথা হয়েছে, এখন শুনতেছি ওর গুলি লাগছে। তখন উনি বলতেছে যে দেখেন ভাই, যখন গুলি লাগে তখন মাটিতে পড়ে যাওয়ার আগে ফোনটা মানে ওনার ফিঙ্গার দিয়ে খুলছে। তখন হুশ ছিল যে আমি ফিঙ্গারটা দিয়ে অন্তত খুলে রাখি। নিশ্চয় ভাই কাউকে ফোন করার জন্য ফোনটা খুলছে, কিন্তু ফোনটা আর করতে পারে না, মাটিতে পড়ে যায়। তখন আমি ফোনটা নিয়ে যে আপনাকে ফোন করলাম। তখন মানে আমার মাথায় কাজ করতেছে যে ওর ফোনে গুলির আওয়াজ পাইছি। এখন যদি ওর ফোনটা যদি অফ হয়ে যায়, তাহলে তো আপনি আমাকে ফোন করতে পারবেন না। আমি ওনাকে সরাসরি বললাম। তখন বললো যে আমি বললাম যে আপনি একটা কাজ করেন, আপনার ফোন থেকে আপনি আমার নাম্বার একটা ফোন করেন, কারণ ওর ফোনটা লক হয়ে গেলে আপনি আমাকে আর ফোন করতে পারবেন না। তখন আমার নাম্বারটা আমি ওনাকে বলি, উনি ফোনটা ব্যাক করে আমাকে। ব্যাক করার পরে ওনার সাথে আমি প্রতিনিয়ত যোগাযোগ করার চেষ্টা করছি। তখন ওনার ফোনটা রেখে আমি ওনাকে একটা রিকোয়েস্ট করলাম যে ভাইয়া, আপনি যে কোনোভাবেই হোক ওকে একটা মেডিকেলে নিয়ে যান, আপনার পায়ে ধরে আপনি ওকে একটা মেডিকেলে নিয়ে যান। পরে বলতেছে আপু, ওইদিকের অবস্থা তো খুবই খারাপ, তারপর আমি চেষ্টা করতেছি একটা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। তখন ফোনটা রেখে আমি প্রথমে তো আমার ভাইকে ফোন করি, কারণ আমার পক্ষে তো একা তো বের হওয়া সম্ভব না, আমি কখনো রাস্তায় একা বের হইনি। আমার ভাইয়াকে ফোন দিই। ভাইয়াকে ফোন দেওয়ার পরে বলি যে ভাইয়া, মেহেদির তো গুলি লাগছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। কই আসে? আমি বলছি ভাইয়া, আমি জানি না, তুমি তাড়াতাড়ি বাসায় আসো।
আমি বের হইতেছি। তখন ভাইয়ের কাছ থেকে ফোন কাটার পর আমি আমার দেবরকে ফোন করি, কারণ ঢাকাতে আমার দেবর আছে, ওই আপনার গাজীপুর থাকে, আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের মধ্যে। তো আমার দেবরকে ফোন করার পর ও রিসিভ করে না, আমার জালকে ফোন করি। আমার জাল রিসিভ করার পরে বললাম যে তুমি তাড়াতাড়ি আশিককে, আমার দেবরের নাম হচ্ছে আশিক, তুমি আশিককে বলো যে আমাকে তাড়াতাড়ি একটা ফোন করতে, তোমার ভাইয়ের গুলি লাগছে। তৎক্ষণাৎ আমার দেবর আমাকে আবার ফোন করে যে ভাবি কি হয়েছে, তোমার ভাইয়ের তো গুলি লাগছে। পরে বললো যে কোথায়, যে আমি জানি না তোমার ভাইয়া কোথায় আছে, তবে তুমি গাজীপুর থেকে রওনা দিয়ে দাও, এর মধ্যে আমি তোমাকে লোকেশনটা দিয়ে দিব। তারপর আমি আমার 2টা বাচ্চাকে আমার বাড়িওয়ালার মেয়ের কাছে রেখে বাসা থেকে বের হয়ে যায়। আমার বড় মেয়েটা আমাকে বের হইতে দিবে না। ততক্ষণে কি হচ্ছে, হাসান মেহেদী ভাইকে কি হসপিটালে নেওয়া হয়ে গেছে? না, ততক্ষণ আমি ওনাকে ফোন করি, একবার নিজে গুছাই এবং টাকা পয়সা ম্যানেজ করি। আমার বাড়িওয়ালাও সেদিন আমাকে বলতেছিল যে তোর কত টাকা লাগবে বল, আমি ম্যানেজ করে দিতেছি। আমার বাড়িওয়ালার মেয়ের কাছে আমার 2টা মেয়েকে রেখে আমি অজানা উদ্দেশ্যে রাস্তায় নেমে পড়ি, যে আমার কোনোভাবেই নদীটা ওপার হয়ে আমার সামনের দিকে আগাতে হবে, কারণ নদী পার হইলে আমি যে কোনো হসপিটালে আমি সহজেই চলে যেতে পারবো। যখন আমি রাস্তায় বের হই, ওই ভাইয়াটার সাথে আমার কথা হয়। ওই ভাইয়াটার নাম হচ্ছে ইয়াসিন। তো ইয়াসিন, আমি বারবার ফোন করি যে ভাইয়া কোথায় আছে। উনি সর্বপ্রথম একটা অনাবিল হাসপাতালে নিয়ে যায়। তো অনাবিল হাসপাতালে নিয়ে গিয়ে ওখানে টি শার্টটা খুলে দেখে যে নাভি থেকে মানে মাথা পর্যন্ত একদম ছড়াগুলিতে ঝাঁঝরা ছিল। তো ওখান থেকে বললো যে ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান বা কোনো সরকারি মেডিকেলে নিয়ে যান, দেখেন যে কারেন্টের শর্ট টট দিলে কোনো জ্ঞান আসে কি না, আমরা এখানে কিছু বুঝতে পারতেছি না, আমরা এই রুগী ধরতে পারবো না। আচ্ছা। তো ওখান থেকে এখন ওই ভাইয়াটা আমাকে ফোন করছে যে এখানে তো রাখতে চাচ্ছে না, এখন কি করব। তখন আমি বললাম যে তাহলে একটা কাজ করেন ভাই, যে কোনো একটা মেডিকেলে, একটা সরকারি মেডিকেলেই নিয়ে যান। আপনার মানে ওনাকে আমি পায়ে ধরা শুরু করলাম যে ভাই আপনার পায়ে ধরি, আপনি যে কোনো একটা মেডিকেলে ওকে নিয়ে যান। তো উনি আমাকে বলতেছি যে তাহলে আপু আমি ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওইটি আমার জন্য আরও সুবিধা হবে, কাছে হবে। তো আমি যেহেতু নদীটা পার হওয়া ছিলাম, তো আমার ওখান থেকে ঢাকা মেডিকেলে যাইতে বেশিক্ষণ সময় লাগে নাই। তো ওনারা ওকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, আর আমি ওখানে গেছি সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের ব্যবধান ছিল। তো আমি গিয়ে দেখি ওকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি আইসিইউতে ফার্স্ট বেঞ্চে রাখা হয়েছে। তখন কি জীবিত নাকি মৃত? মানে আপনি কি তো অবশ্যই মৃত দেখেছেন? আমি ওর কোনো পাইনি। আচ্ছা। তো আমি গিয়ে দেখি যে ও ফার্স্ট একটা বেঞ্চে শুয়ে আছে আইসিইউর, ওর সামনে কোনো ডক্টর ছিল না। তখন আমি ওনাকে ওকে যখন জড়াই ধরতে যাই, যখন আমি কান্নাকাটি করি, তখন ওখানে অনেক ডক্টর আমার কাছে আসে যে আপনি এখানে এমন করতেছেন কেন। তখন আমি বললাম যে উনি আমার হাজব্যান্ড। তখন বলতেছে যে আচ্ছা আপনি এখান থেকে বাইরে যান, কারণ আপনি থাকলে আমরা চিকিৎসা করতে পারবো না। আচ্ছা, এটা ডাক্তাররা যেটা বলে থাকে সেটা আপনাকে বলেছে? তখন আমি ওখান থেকে বাইরে গিয়ে ওই স্টুডেন্টরা আমার বলতেছে যে আপু আপনি টেনশন করেন না, ছড়াগুলিতে মানুষের কিচ্ছু হয় না, ভাইয়া ঠিক সুস্থ হয়ে যাবে, আপনি একটু বাইরে বসেন। তো আমি যখন বাইরে বসি তখন দেখি আমার হাজব্যান্ডের কলিগ ফ্রেন্ড আর চলে আসছে। ভাবি, যে হসপিটালে গেলেন, হসপিটালে যাওয়ার পরে আপনি দেখলেন যে শুয়ে আছে, তারপর আপনি কখন জানতে পারলেন যে আসলে উনি বেঁচে নাই? তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা যখন চলে আসে তখন আমি বললাম ভাইয়া ওই যে ওই রুমে একটু আপনারা দেখেন। তখন ওরা সবাই ভিতরে গিয়ে ওকে না 4-5 জনে কোলে পাথালি করে ওই ইসিজি রুমে নিয়ে আসলো। তো আমি বললাম যে কি ব্যাপার, আবার এখানে নিয়ে আসতেছেন কেন। তখন ওকে আবার ইসিজি রুমে ইসিজি করলো, ইসিজি করে বলতেছে যে না উনি আর জীবিত নাই। তখন আমি ওকে যতবার ধরছি আমার মনে হইতেছে কি ও পাশ থেকে আমাকে ধরার চেষ্টা করতেছে, বা ওর শরীর অনেক গরম ছিল। আমি অনেকবার চিৎকার পারছি যে না ওর কিছু হয় নাই, কারণ ওর শরীর অনেক গরম ছিল। তো ওর একটা ফ্রেন্ড এসে ওকে বলতেছে যে বন্ধু ও তুই না বলছিলি দুপুরে আমার সাথে লাঞ্চ করবে, ওর তুই। তখন ওর ফ্রেন্ডও আমার সাথে চিৎকার করে বললো যে না ও তো মরে নাই, ও নানা দিয়ে উঠছে। তখন ওর ফ্রেন্ডের চিৎকার আমার চিৎকার শুনে ডক্টররা বলতেছে যে আচ্ছা ওনাকে আবার আইসিইউতে নিয়ে যাও। আপনার কাছে কি মনে হয়েছে যে ডক্টররা হয়তো খুব ভালো চিকিৎসা তখন দেয়নি? ডক্টররা ভালো চিকিৎসা বলতে এখন
ওকে মানে আমি যতটুকু বুঝতে পারছি, ওর যখন ইসিজি রুমে রাখা হয়েছে তখন ওর বুকের ডান পাশটায় আমি বুটজুতার পায়ের ছাপ পাইছি। ওর মৃত্যু নিশ্চিত করে ওখান থেকে ওকে সরাইছে। ওকে ওকে যখন গুলি করে, ওর সাথে আমার 4:30টার সময় কথা হয়েছে। কথা বলার পরই ও ভিডিও করতেছিল, ওর ফোন দিয়ে ভিডিও করতেছিল। তো ভিডিও করার সময় একটা ওই 25 নাম্বার জানের একটা অফিসার ছিল, ওনার নামটা আমার আসলে নাই, জানি না আমি। তো উনি ওর ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে নেয়, নিয়ে বলতেছে যে এভাবে তো আপনারা ভিডিও করতে পারেন না। মানে তখন বাধা দিয়েছে সরাসরি? হ্যাঁ। আমরা তো সবাই জানি তখন বাধা দিয়েছে। হ্যাঁ, সরাসরি বাধা দিয়েছে। তখন ও বলছে যে না, আপনি এইভাবে ফোনটা নিতে পারেন না। ওর আশেপাশে কলিগ ছিল, ফ্রেন্ড ছিল, ওরাও ওই পুলিশটার কাছ থেকে জোরপূর্বক ফোনটা নিয়ে নেয়। ভাবি আমরা তো এটা শুনছিলাম, হাসান মেহেদী ভাই আমাদেরকে সেদিনই ছেড়ে চলে গেলেন। এরপরে হাসান মেহেদী ভাইয়ের কবর দেওয়া হয়েছে গ্রামে। যতটুকু জানি ওনার গ্রামের বাড়ি বরিশালের কোন জেলা এটা আমি ঠিক? জি, আমার শ্বশুরবাড়ি হচ্ছে বরিশাল পটুয়াখালী বাউফল জেলা। ভাইয়ের কবরটা এখন বাউফলে দেওয়া? জি, বাউফল নিজের বাসায়। ভাবি আমি তো মোটামুটি আপনার কাছ থেকে শুনতেছিলাম, কিন্তু হচ্ছে আমাদের তো অনুষ্ঠানের কিছু সময় স্বল্পতা থাকে, যে কারণে আপনাকে আমি আরো একটা বিষয় আমি আগে থেকে। হ্যাঁ অবশ্যই। মানে যখন হচ্ছে ওই পুলিশটা ফোনটা নিয়ে নেওয়ার পরে ওকে ওর ফ্রেন্ডরা যখন জোরপূর্বক বলতেছে যে না, আপনি এইভাবে ফোনটা নিতে পারেন না, আপনি ফোনটা দিয়ে দেন, তখন পুলিশটা ওকে ফোনটা দিয়ে দেয়। ফোনটা দিয়ে বলতেছে যা, তুই কি করতে পারবি আমিও দেখব, এই হুমকি থ্রেটটা ওকে করে। আচ্ছা। হ্যাঁ, ওর হচ্ছে এরপরে ফোনটা নিয়ে নেওয়ার পর ও যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারের উপরে থেকে একটা চিরকুট নিচে ফেলে। ওই চিরকুটে লেখা ছিল যে ভাই, উপরে অনেক লাশ, স্টুডেন্টদের অঝরে গুলি করে মারতেছে। তো এই চিরকুটটা ফেলার 10 মিনিটের মধ্যে ওকে ফায়ার করা হয়। ওকে এটা ষড়যন্ত্র করে। কিভাবে জানতে পারছেন? এটা হচ্ছে ওই যাকে চিরকুটটা ফেলছে সে বলছে, এবং অনেক মানববন্ধন হয়েছে, পুরো একদম সাংবাদিক ইউনিয়ন মিলে একটা মানববন্ধন করছিল ওই তখন। তারা বলছে যারা সরাসরি দেখেছিল, এবং তার সাথে প্রত্যক্ষ যে সাক্ষী ছিল আমাদের ইমন ভাইয়া, সেও বলছে যে মেহেদী কিছুক্ষণ আগে একটা চিরকুট ফেলছিল, চিরকুট ফেলার 10 মিনিট পরে ওকে শুট করা হয় সর্বোচ্চ 10 হাত দূরত্ব থেকে। আমি একটু অন্য বিষয় একটু ছোট করে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি আপনার শ্বশুর এবং শাশুড়ির কিছু বক্তব্য দেখেছি এবং আমি যতটুকু জেনেছি আর কি, আর সেখানে তিনি বলছেন যে যত অনুদান পাচ্ছে বা সাহায্য সহযোগিতা আসছে সেটা হচ্ছে একপক্ষভাবে আপনারাই পাচ্ছেন, মানে আপনি পাচ্ছেন সহজ কথায়, তাদের মন্তব্য এমন, কিন্তু তারা পাচ্ছে না। ছেলে হিসাবে তাদেরও পাওয়ার কথা ছিল, সেটা তারা বলছে। এই বিষয়টা আসলে আপনি কিভাবে বলবেন আর কি? শ্বশুর শাশুড়ি যখন ঢাকা টাইমসে গেছিলাম, যাওয়ার পর ওখানেই বলছিল যে যেখান থেকে যেসব অনুদান পাই তুমি অর্ধেক নিবে, আমি অর্ধেক নিব। তখন আমি তো জানি না যে আমি এরকম অনুদান পাবো বা না পাবো, আমি তো তখন জানি না। তারপর আমি বলছি যে না আবো, যেখান থেকে যে অনুদান পাই অর্ধেক না করে সব টাকা আপনিই রেখে আপনি একটা সঞ্চয়পত্র করেন বা একটা বিয়ার করেন, এমনভাবে করেন যেন সে টাকা আপনিও তুলতে না পারেন, আমিও তুলতে না পারি। ওই টাকা ওর বাবার কারণেই তো পাচ্ছি, যেন ওই টাকা আমার 2টা মেয়ে বড় হওয়ার পর ওরা যেন তুলতে পারে। হ্যাঁ, এখন আপনারও চলতে হবে, আমারও চলতে হবে, সেটা থেকে যে বেনিফিটটা আসে সেটা অর্ধেক করে নিব। এটা আমি আমার শ্বশুরকে বলছিলাম, কিন্তু আমার শাশুড়ি নারাজি হয়। এখন কি আপনার শ্বশুর কোনো অংশ পাচ্ছে, মানে কোনো সুবিধা পাচ্ছে কিনা? আমার শ্বশুর হচ্ছে মানে যেখান থেকে আমি যা পাই, জামাত থেকে, সরকারি আইন অনুযায়ী বলেন, ইসলামিক আইন অনুযায়ী বলেন, 80-20 আমি প্রত্যেকটা সাইড থেকে আমার শ্বশুরকে 20% দিচ্ছি। মানে আপনি তাহলে আপনার শ্বশুরের যে অভিযোগ সেটা সম্পূর্ণভাবে মিথ্যা? হ্যাঁ, আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে। আমি ওনাকে এই পর্যন্ত যত টাকা দিয়ে আসছি সমস্ত ডকুমেন্টস আমি রেখে দিছি, এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী, ইসলামিক আইন অনুযায়ী সে 20% পায়, যেহেতু আমার 2টা বাচ্চা আছে। এখন ভাবি, এই যে রাষ্ট্রীয়ভাবে আপনার সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে স্বীকৃতি পাওয়ার কথা ছিল, যারা শহীদ হয়েছেন সাংবাদিকদের মধ্যে আপনার হাজব্যান্ড যেহেতু প্রথম, আপনারা কি মনে করছেন রাষ্ট্র সেই পরিমাণে আপনাদেরকে সম্মান দিতে পারছে, বা সাংবাদিকের যে সম্মানটা দেওয়া প্রয়োজন ছিল সেটা রাষ্ট্র এখনো দিয়েছে আপনাদেরকে? আমার হাজব্যান্ড যেহেতু সাংবাদিক ছিল, তো সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকেও আমার খোঁজ খবর রেখেছিল, ওখানে থেকে আমাকে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, সেখান থেকে আমি আমার শ্বশুর শাশুড়িকে 50,000 টাকা দিয়েছিলাম।
আর হচ্ছে সরকারের কাজকর্ম বলতে ডকুমেন্টস মানে একটা কাগজপত্রের জন্য আমাদের অনেক ছোটাছুটি পারতে হইতেছে। হ্যাঁ মানে আমি 2টা বাচ্চা নিয়ে ঢাকায় আছি, যেহেতু আমার শ্বশুর বাড়ি বরিশাল, তো আমাদের কাগজপত্র তো একবারেই তো আমরা মন্ত্রণালয়ে বা ডিসি অফিসে বা ইউনো অফিসে দিলেই তো হয়, কিন্তু না, তারা হচ্ছে বারবার প্রসেসিংটা করতেছে। মানে এই ঝামেলাটা আছে, জি। এটা সবার ক্ষেত্রে আছে, এবং শুধুমাত্র হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে এমন না। আমার হাজবেন্ড যেহেতু মারা গেছে, আমার হাজবেন্ডের ভালোবাসা কিন্তু আমার সন্তানরা পাবে না। অবশ্যই। কিন্তু সরকার এমন ভাবে কার্যক্রম করতেছে যার কারণে আমার দাদা দাদির ভালোবাসা থেকে অধিকাংশ ফ্যামিলি এই বাচ্চারা ভালোবাসা থেকে দূরে থাকতেছে। কারণ সরকার যদি নির্দিষ্টভাবে একটা প্রজ্ঞাপন দিয়ে দিত যে শহীদের স্ত্রী সন্তান এত পার্সেন্ট পাবে বা বাবা মা এত পার্সেন্ট পাবে, তাহলে কিন্তু কারোর মধ্যে কোনো ঝামেলা হয় না। কারণ আমি এই যে প্রথম ধাপে সরকার 10 লক্ষ টাকা দিয়েছে, ওই জায়গায় দেখলাম যে ফ্যামিলিটা একটু প্রভাব দেখাইতে পারছে, একটু দৌড়ঝাঁপ পারতে পারছে, তাকে অধিকাংশ টাকাটা দেওয়া হয়েছে। আবার যে স্ত্রী একটু দৌড়ঝাঁপ বেশি পারতে পারছে তাকে বেশি টাকাটা দেওয়া হয়েছে। এই জায়গায় কি বৈষম্য তৈরি হয়েছে? হ্যাঁ, এই জায়গায় বৈষম্য তৈরি হয়েছে। সরকারি একটা জিনিস একটা নির্দিষ্ট তো রুলস অনুযায়ী চলবে, এটা আপনার জন্য বা আমার জন্য এটা তো আলাদাভাবে হবে না। অবশ্যই। আপনার প্রথম ধাপে যে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে, সেখানে আপনার অধিকাংশ বাবা মাই পাইছে পুরো টাকা, স্ত্রী সন্তান 1 টাকাও পায়নি। আবার স্ত্রী সন্তান পাইছে পুরো টাকা, বাবা মা 1 টাকাও পায়নি। কারণ বাবা মারও তো একটা রাইট আছে, স্ত্রী সন্তানেরও একটা রাইট আছে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে শ্বশুর শাশুড়ি পাইছে 3 লাখ এবং স্ত্রী পাইছে 7 লাখ। আপনারা বলতে চাচ্ছেন যে সরকার থেকে এটা নিয়ম হওয়া উচিত যে বাবা মা এতটুকু পাবে, ওয়াইফ থাকলে ওয়াইফ এতটুকু পাবে, এটাই তো বলছেন? ভাবি, আপনার কথা শুনছিলাম, তবে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, কারণ অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনার সন্তানরা আপনার হাজবেন্ডের যে পেশা, সেই পেশাটাকে বেছে নিবে কিনা, বা আপনি সেই পেশায় যেতে বলবেন কিনা? তাছাড়া আমি যতটুকু জানি যে আপনার শ্বশুর তিনিও সাংবাদিক ছিলেন, যদি আমি ভুল না করি। সেক্ষেত্রে যে বংশ পরম্পরায় যে সাংবাদিকতা পেশাটা আপনাদের চলছে, সেক্ষেত্রে আপনার বর্তমান যে 2টা বাচ্চা রয়েছে, এই বাচ্চা আগামীতে এই পেশাটাকে আপনি কিভাবে তাদেরকে দেখাবেন, বা নেগেটিভভাবে প্রেজেন্ট করবেন কি পজিটিভভাবে প্রেজেন্ট করবেন, একটা বিষয় থাকে না? আমার সন্তানদের নিয়ে ওর বাবার অনেক ইচ্ছে ছিল যে আমার বড় মেয়েটাকে ডক্টর বানাবে। আচ্ছা। আমার শ্বশুর শাশুড়ি একটু অসুস্থ তো থাকে বেশি, এর জন্য বলতো যে না, আমার মেয়েটাকে ডাক্তার বানাবো। এখন আমার মেয়ে ও এখন নিজে ডাক্তার হতে চায় না। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার মেয়েটা বলতেছে যে আম্মু আমাকে একটা গুলি কিনে দাও। আমি বলছি যে কেন, গুলিতে কি করবা? গুলি তো সবার কাছে থাকে না। তখন ওর মামা বলতেছে যে গুলি তো শুধু পুলিশদের হাতে থাকে। তখন বলতেছে তাহলে আমি বড় হয়ে পুলিশই হব। পরে বললাম যে কেন মা, পুলিশ হয়ে কি করবে? পুলিশ হয়ে পুলিশদের গুলি করে মারবো, যে পুলিশরা আমার বাবাকে গুলি করে মারছে। ওর মনে এখন আর ওই ডাক্তার হওয়ার এটা আসে না, বলে যে আমি বড় হয়ে পুলিশ হব, ওই পুলিশদের গুলি করে মারবো। ওর ভেতরে একটা জি, ও আমার মেয়ে রাতে ঘুমাতে পারে না, ও মাঝে মাঝে কান্না করে ওঠে। ও তো এখনো বিশ্বাসও করতে পারে না। ওকে যদি জিজ্ঞাসা করে তোমার বাবা কোথায়, বলবে যে বাবা হচ্ছে দাদির বাসায়। দাদির বাসায় ছোট্ট একটা ঘর বানাইছে, ওই ঘরে বাবা ঘুমায় রয়েছে। ভাবি, এই যে মেহেদী হাসান ভাই সহ যারা মারা গেছে, এদের বিচার নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে, অনেকের বিচার হচ্ছে না, এটা মানে প্রশ্ন উঠছে আর কি এই সরকারের অধীনে। এই মেহেদী হাসান ভাইয়ের কি বিচারটা কি কোনোভাবে ট্রাইব্যুনালে গেছে? আজকে 1 বছর হয়ে গেল। আমার হাজবেন্ডকে 25 নম্বর সজোরাজান থেকে গুলি করা হয়েছে। বর্তমান সরকার যদি একটু চেষ্টা করে বের করতে, কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, যে সেই দিন 25 নম্বর গাড়িতে কে বা কারা ছিল, ডিউটি কার্ড ছিল। তো আজকে 1 বছর হয়ে গেল, তার মামলার কোনো দেখতেছি না আমি, অগ্রগতি নাই, কোনো অগ্রগতি নাই। ভাবে আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, আর আপনি আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সর্বশেষে যদি আপনার রাষ্ট্রের জন্য কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমি রাষ্ট্রের সরকারের কাছে একটা কথা অনুরোধ করে বলতে চাই যে আমার সন্তান আজকে এতিম হয়ে গেছে, এরকম বহু মায়ের সন্তান এতিম হয়ে গেছে। আজকে এদের বাবাদের কারণে কিন্তু আজকে আমরা এই স্বাধীন মুক্ত দেশে আছি। আজকে এই বর্তমান সরকারের এই অবস্থা, তো অন্ততপক্ষে এই বাচ্চাদের মুখের দিক ভেবে ওদের জন্য ভবিষ্যৎ সুনিশ্চিত হয়, ওদের পড়াশোনা, ওদের
এই জুলাই সনদ, এই জুলাই সনদটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সনদ। আর এই শহীদদের বাচ্চাদেরকেও ভুলে যায় না, কারণ এরা এতিম হয়েছে বিদায় আজকে এই বাংলাদেশ স্বাধীন, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। দর্শক, কথা বলছিলেন নিহত সাংবাদিক হাসান মেহেদীর স্ত্রী। তিনি শোনাচ্ছিলেন তার স্বামীর বীরত্বের কথা। হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে হাসান মেহেদীর নাম, তবে তার পাশে লেখা থাকবে না এই নারীর নাম। দর্শক, আড্ডা সংযোগের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।